সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমাকে আল্লাহ ভালো রেখেছেন, সেজন্য তোমাদের সামনে আসতে পারছি। আমি আজও তোমাদেরকে কোষ ও কোষের গঠন পড়াবো। এটা আসলে একটা বড় চ্যাপ্টার, যে কারণে এটা ক্লাস লেকচার শেষ করতে প্রায় 25-26টা লেকচার লেগে যায়। আজকে আমাদের আলোচ্য বিষয় রাইবোজোম এবং গলগি বডি। আজকে আমার 5 নম্বর লেকচার। আমি আমার পরিচয়টা আবার দিয়ে, যারা আজকে নতুন ক্লাস করছো তাদের জন্য। আমি আলিন আক্তার, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। আমি প্রতিবারই মূল ক্লাসে যাওয়ার আগে গত ক্লাসে কি প্রশ্ন ছিল সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি। তো এখন আমরা দেখে নিই যে আমাদের গত ক্লাসে কি প্রশ্ন ছিল। এটা একটি ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেল থেকে আমাদের একটা কোশ্চেন ছিল যে কোলেস্টেরল কোথায় থাকে। কোলেস্টেরল মূলত এই যে হলুদ হলুদ অংশ যেগুলা, এগুলো হলো কোলেস্টেরল। তাহলে এই হলুদ হলুদ অংশগুলো আমরা দেখে বুঝতে পারছি এটা আসলে কোথায় থাকে। এটা ফসফোলিপিড অণুর ফাঁকে থাকে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে কোলেস্টেরল কোথায় থাকে, ফসফোলিপিড অণুর ফাঁকে থাকে। যে এটা হলো ফসফোলিপিড অণু। তো এইটা একটা ফসফোলিপিড বাইলার, এটা একটা ফসফোলিপিড বাইলার। এই ফসফোলিপিড বাইলার অণুর ফাঁকে ফাঁকে কোলেস্টেরলগুলো থাকে। এরপরের কোশ্চেনটা হলো রাইবোজোমে 70S এবং 80S এর মতো দুইটা ইউনিট থাকার প্রয়োজন কি। তোমাদের বলি যে এই দুইটা ইউনিট কিন্তু একসাথে থাকে না। 70S যেটা, সেটা হলো থাকে আদি কোষে, এবং 80S যেটা, সেটা থাকে প্রকৃত কোষে। এবং 70S এবং 80S এর দুইটা আলাদা আলাদা ইউনিট এবং দুইটার আলাদা আলাদা সাব ইউনিট আছে। এবং এটা 70S এবং 80S রাইবোজোমের দুইটি প্রকারভেদ। এখন দেখো যে তুমি যদি বলো যে আমি তো এক চোখ দিয়ে দেখতে পারি, আমার দুটো চোখের দরকার কি। আমি তো এক কান দিয়ে শুনতে পারি, আমার দুটো কানের দরকার কি। নাক যখন একটা, তাহলে চোখও তো একটা হলে পারতো। কিন্তু এটা হলো একটা সিস্টেম, বা এটা একটা যিনি সৃষ্টি করেছেন, এটা তার মেকানিজম। এই কারণে এখানে দুটো করে ইউনিট আছে। আর একটা কোশ্চেন ছিল যে এমআরএনএ এবং টিআরএনএ কি। এমআরএনএ এবং টিআরএনএ হলো আরএনএ এর প্রকারভেদ। আরএনএ মূলত 3 ধরনের, একটা কি এমআরএনএ, একটা টিআরএনএ এবং আরেকটা আরআরএনএ। এমআরএনএ হলো মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ হলো ট্রান্সফার আরএনএ। মেসেঞ্জার আরএনএ শুনেই বুঝতে পারছো যেটা আসলে মেসেজ নিয়ে আসে, মানে কোনটার পরে কোন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি করবে। আমরা জানি যে মেসেঞ্জার আরএনএতে মানে রাইবোজোমের কাজই হলো প্রোটিন সিনথেসিস করা। এই এমআরএনএতে একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন সিনথেসিস করে, এবং কি ধরনের অ্যামাইনো অ্যাসিড আসবে তার এন্টিকোডনটা নিয়ে আসে এই ট্রান্সফার আরএনএ। আর রাইবোজোমাল আরএনএ যেটা, সেটা রাইবোজোমে যে আরএনএ থাকে সেটাই মূলত রাইবোজোমাল আরএনএ। এরপরে দেখো একটা কোশ্চেন আছে যে 60S এবং 40S মিলে 80S, বা 50S এবং 30S মিলে 70S কেন হয়। তো এখানে আমরা জানি যে রাইবোজোমের দুইটি ইউনিট আছে, একটা লার্জার ইউনিট সাব ইউনিট, লার্জার সাব ইউনিট, আর একটা স্মলার সাব ইউনিট। আমি এখানে আদি কোষেরটা দেখাচ্ছি। লার্জার সাব ইউনিটের এটা হলো 50S মানের, এবং স্মলার সাব ইউনিট 30S মানের। যখন এই 30S এবং 50S মিলে যায় তখন প্রোটিন সংশ্লেষণ শুরু হয়, এবং তখন রাইবোজোম কার্যকরী রাইবোজোমে পরিণত হয়। তখন তার মান হয় 70S। এখন আমাদের সবার প্রশ্ন, আমাদের স্টুডেন্টদের যে মনের কথা, যেটা 80 আর 30 মিলে হয় 80, কিন্তু এখানে কেন 70। তার মানে আমরা অ্যারিথমেটিক্যালি বা গাণিতিকভাবে দেখতে পাই যে 50 এবং 30 মিলে হয় 80, কিন্তু বায়োলজিতে কেন 50S এবং 30S মিলে 70 হয়, কেন হয়, এটা সবারই প্রশ্ন। তো এটা আসলে বায়োলজিতে হয় সেন্ট্রিফিউগেশনের কারণে। সেন্ট্রিফিউগেশনটা কি? সেন্ট্রিফিউগেশন হলো একটা প্রসেস, যে প্রসেসে কি হয়, এই প্রক্রিয়াতে দ্রবণের মধ্যে যে ধরনের অঙ্গাণুসমূহ থাকে সেগুলো তার ভর অনুযায়ী আকার, আকৃতি, ঘনত্ব, সান্দ্রতা, সেন্ট্রিফিউজ মেশিনের কেন্দ্রাতিক বল বা কি ধরনের ঘূর্ণন হচ্ছে, সেই ঘূর্ণনের ফলে মানে ফোর্সটা কত, তার ভিত্তিতে অংশসমূহ পৃথক হয়ে যায়। এই যে পৃথক হয়ে যায়, এটাকে মানে বিভিন্ন অধক্ষেপ পড়ে, এটাকে বলা হয় কি অধক্ষেপণের হার। এবং এই অধক্ষেপণের হারকে এস দ্বারা প্রকাশ করা হয়, কারণ থিওডর ভেদবার্গ নামক একজন সায়েন্টিস্ট, সুইডিশ প্রাণ রসায়নবিদ,
উনি সর্বপ্রথম এই সেন্ট্রিফিউজ মেশিনে এগুলোকে পৃথক করেন এবং তারই নাম অনুসারে এটাকে সংক্ষেপে এস দ্বারা প্রকাশ করা হয়, কারণ তার নামের স্পেলিংটা হলো শুরুটা এস দিয়ে। যদি আমরা বলি ভেদবার্গ, SVEDBERG, বার্গ, ভেদবার্গ, এটা আমরা পরে দেখব। এখন আমরা সেন্ট্রিফিউজ মেশিনটা একটু দেখি। সেন্ট্রিফিউজ মেশিন এখানে খেয়াল করে এটা একটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবে এখানে যেটা দেওয়া হয়েছে ঠিক অল্টারে আর একটা টেস্ট টিউব দিতে হয়, ব্ল্যাঙ্ক টেস্ট টিউব, কিন্তু এখানে ব্ল্যাঙ্ক টেস্ট টিউব না দিয়ে অল্টারে আমরা ওয়াটার দিয়ে থাকি। এখানে যদি আমরা কোনো একটা স্যাম্পল নিই, ধরলাম যে আমরা এখানে রাইবোজোম নিলাম, রাইবোজোম নিলে এটার অল্টারে আমরা একটা ওয়াটারের একটা যে পরিমাণ রাইবোজোম নিব ঠিক সেই পরিমাণ রাইবোজোমের সলিউশন নিব, ঠিক সেই পরিমাণ পানির একটা ব্ল্যাঙ্ক টেস্ট টিউবের মধ্যে দিয়ে এটার মধ্যে একটা সুইচ টিপে দিলেই ঘূর্ণন হবে। তারপরে ওই রাইবোজোমের বিভিন্ন পার্টিকেলসগুলো আলাদা হবে। আলাদা হওয়ার পরে মনে করে এটা একটা টেস্ট টিউবটা বের করার পর আমরা কি দেখতে পাই? দেখা যায় যে যেগুলা মানে কমপ্লিট রাইবোজোম সেগুলো নিচে পড়ে আছে এবং এটা 70S গিয়ে থেমে গিয়েছে। এরপরে যেটা লার্জার ইউনিট সেটা 50S এসে থেমে গিয়েছে। তারপরে যেটা স্মল ইউনিট সেটা 30S এসে থেমেছে। এই যে 50S, 30S, 70S এগুলো কি ভেদবার্গ ইউনিট বা এটা পদক্ষেপণের একক এস, মানে পদক্ষেপণের হার কি অনুযায়ী, এর আকার অনুযায়ী। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যখন এটা আলাদা আলাদা ইউনিটে থাকছে, সাব ইউনিটে থাকছে, তখন এদের মানটা 30 এবং 50 হচ্ছে, কিন্তু যখন এরা একসাথে থাকছে তখন এদের মানটা হয়ে যাচ্ছে 70। এটা কিসের জন্য হচ্ছে? সেন্ট্রিফিউজের কারণে হচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অনুরূপভাবে 80S এর কারণটাও ঠিক এইভাবে, যে 100 না হয় কেন 80 হচ্ছে। ওকে, তো আমরা আজকে আমাদের আজকের পাঠে চলে এসেছি। আজকের পাঠে আমাদের বিষয়বস্তু হলো গলগি বডি বা গলগি অ্যাপারেটাস। এখানে আমরা দেখতে পাচ্ছি গলগি অ্যাপারেটাসের কিছু কিছু অংশ আছে। এখানে কি আছে? সিস্টার্নি আছে, এখানে আছে সিসফেস, এটা ট্রান্সফেস, এটা নিউলি ফর্মিং ভেসিকল, এটা ইনকামিং ভেসিকল, মানে এটা কেন্দ্রে থেকে ভেতরে ঢুকছে, ঢুকে পরে এটা ট্রান্সফেজে আসবে, মানে প্লাজমা মেমব্রেনের দিকে চলে আসবে। এই যে গলগি বডি, এই গলগি বডিটা প্রকৃত কোষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এটা কে আবিষ্কার করেন? ক্যামিলো গলগি নামক একজন সায়েন্টিস্ট 1898 সালে প্যাঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে এটি সর্বপ্রথম দেখতে পান এবং তারই নাম অনুসারে এটাকে গলগি বডি বা গলগি অ্যাপারেটাস নামকরণ করা হয়। প্রোটিন, লিপিড এবং এনজাইম নিয়ে গঠিত। গলগি বডির কতগুলো সমনাম বা সিনোনিম আছে, সেগুলো কি জেনে নিই আমরা। এটা হলো ডিকটায়োজোম, ইডিওজোম এবং লাইপোকন্ড্রিয়া। অনেক সময় কোশ্চেন আসে যে নিচের কোনটি গলগি বডির সমনাম বা সিনোনিম। তো যদি তোমার জানা থাকে যে গলগি বডির সমনাম বা সিনোনিমগুলা কি কি, তাহলে তুমি এটা আনসার করতে পারবে। ডিকটায়োজোম, ইডিওজোম এবং লাইপোকন্ড্রিয়া। এবার দেখব গলগি বডির কিছু বিশেষ নাম আছে। সেই বিশেষ নামগুলা কি? কোষের ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এবং প্যাকিং হাউস। তো এই যে নামকরণগুলা, এটা আমরা যখন গলগি বডির ফাংশনটা পড়ব তখন আমরা এই জিনিসগুলা জানবো। ওকে, গলগি বডির ফাংশনটা জানার সময় আমরা এটা জেনে নিব যে এই ফাংশনটা কি। তো এই যে গলগি বডির কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, তার আগে আমরা গলগি বডির স্ট্রাকচারটা একটু দেখে নিই। গলগি বডিটা সৃষ্টি হয় কোথা থেকে? এটা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডির সৃষ্টি হয় এবং গলগি বডিতে কি থাকে? চ্যাপ্টা লম্বাটে ধরনের সিস্টার্নি থাকে। এটা এক বচনে বলা হয় সিস্টার্না এবং বহু বচনে বলা হয় সিস্টার্নি। এবং এটা কি চ্যাপ্টা, এবং দেখো এটার মধ্যে কোনো যুক্ত না, এটা একটা থেকে আরেকটা প্যারালালি অবস্থিত। ঠিক আছে, প্যারালালি অবস্থিত। আর যে গোলাকার যে অংশগুলোকে, এগুলোকে বলা হয় ভেসিকল। ঠিক আছে, এখন এই যে গলগি বডির যে সিস্টার্নি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি, এই দুইটার মধ্যে আবার একটু পার্থক্য আছে। খেয়াল করে দেখো যে এখানে কোনো সংযোগ, এটা প্যারালালি অবস্থিত।
কিন্তু গলগি বডির যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সিস্টানি সেটা দেখো একটার সাথে আরেকটা কানেক্টেড আছে। দেখো এই যে এই দিক দিয়ে গিয়ে এই দিকে আসছে, এই দিক থেকে এই দিকে আসছে, এরকম এক একটা কানেকশন আছে, ঠিক আছে। তারপরে দেখো যে এখানে আমরা কি বলছি যে সিস্টানিগুলা যখন প্লাজমা এই যে ভেসিকল এবং সিস্টানি এই দুটোকে একসাথে বলা হয় কি গলগি বডি। তার মানে কি যখন এই যে সিস্টানিগুলা গাদা হয়ে থাকে একসাথে থাকে তখন এক একটা গাদাকে বলা হয় গলগি বডি, এবং এটা সব ভেসিকল সহ এটাকে বলা হয় গলগি বডি। এবং গলগি বডির নাম গলগি অ্যাপারেটাসও বলা হয়ে থাকে বা গলগি কমপ্লেক্সও বলা হয়ে থাকে। এবং এটা প্লাজমা মেমব্রেনের দিকে যে সিস্টার্নিগুলো থাকে এটাকে বলা হয় কি ট্রান্সফেজ, এবং যেটা কেন্দ্রের দিকে থাকে সেটাকে বলা হয় সিস ফেজ। সিস ফেজের দিকে যেই সিস্টার্নাটা থাকে সেটাকে বলা হয় কি সিস সিস্টার্না, এবং ট্রান্সফেজের দিকে যেই সিস্টার্নাটা থাকে সেটাকে বলা হয় ট্রান্স সিস্টার্না, আর এই মাঝের গুলাকে বলা হয় মেডিয়াল সিস্টার্নি। মিডিয়াল সিস্টার্নি কেন? কারণ আমি আগেই বলেছি যে যখন প্লুরাল ফর্মে থাকে তখন তাকে বলা হয় সিস্টার্নি, এবং যখন সিঙ্গুলার ফর্মে থাকে তখন তাকে বলা হয় সিস্টারনা। এই হলো মূলত আমাদের গলগি বডির স্ট্রাকচার। এখন আমরা দেখব গলগি বডির ফাংশন, ঠিক আছে। গলগি বডিতে কি কি ধরনের ফাংশন দেখা যায়? একটা হলো ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন বলতে আমরা বুঝি যে কোনো একটা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, সেটাই হলো ট্রান্সফরমেশন। এই যে গলগি বডি যেহেতু এক জায়গা থেকে দ্রব্য আরেক জায়গায় নিয়ে যায়, সে কারণে গলগি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এখন দেখো যে এই যে একটা মনে করো যে একটা বস্তু, এই বস্তুটা গলগি বডির সিস্টার্নি দিয়ে এটা কি হবে ট্রান্সফেজে চলে আসে, এবং ট্রান্সফেজ থেকে সেটা প্লাজমা মেমব্রেনের দিকে চলে যায়, যে কারণে এটাকে বলা হয় কি যে কোষের ট্রাফিক পুলিশ। তো এটা হলো গলগি বডির ট্রান্সপোর্টেশন। এবং গলগি বডির আরেকটা কাজ আছে, সেটা হলো পেকটিন। আমরা এটা পড়েছি, পেকটিন কোথায় পড়েছি? আমরা কোষ প্রাচীর গঠনের সময় যে ল্যামেলা মধ্যপর্দা পড়েছিলাম, সেই মিডল ল্যামেলা তৈরিতে পেকটিন কাজ করে, এবং এই পেকটিনটাকে সাপ্লাই দেয় কে? গলগি বডি, এবং এটা প্লাজমা মেমব্রেনের দিকে যায় যখন, তখন এটা কোষ প্রাচীর গঠনে অংশগ্রহণ করে। এটাও একটা ট্রান্সপোর্টেশন, এবং এটা গলগি বডির একটা অন্যতম কাজ, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। আরেকটা কাজ কি? যে গলগি বডিকে আমরা বলছি কি কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কারণ কি? কারণ এটা হলো গ্লাইকোপ্রোটিনের যে তৈরি করে, গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডের মানে অলিগোস্যাকারাইডের পার্শ্ব শৃঙ্খলগুলোকে সংযুক্ত করে এই গলগি বডি। তো এই হলো গলগি বডিকে কেন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে, কারণ এটা পলিস্যাকারাইড সংশ্লেষ করে এবং অলিগোস্যাকারাইডের পার্শ্ব শৃঙ্খলটাকেও সংযুক্ত করে, যে কারণে গলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ওকে, এরপর আসি কি যে মডিফিকেশন। মডিফিকেশন মানে কি যে কোনো একটা বস্তুকে মডিফাই করা, মানে তার যে নিজস্ব শেপটা বা আকৃতিটা সেটাকে চেঞ্জ করে দেয়, এটাই হলো মডিফিকেশন। গলগি বডি এই কাজটাই করে থাকে। কিভাবে করে? কার উপরে করে? এটা প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট এই ধরনের ম্যাটেরিয়ালসগুলোকে গলগি বডি করে, কি বলে, গলগি বডি মডিফাই করে। কিভাবে মডিফাই করে? এখানে যে প্রোটিন, লিপিড থাকে, এটা প্রোটিন কার্বোহাইড্রেটের সাথে যুক্ত হয়ে কি গঠন করে? আমরা আগেই বলেছি যে গ্লাইকোপ্রোটিন, এবং কার্বোহাইড্রেট লিপিডের সাথে যুক্ত হয়ে গঠন করে গ্লাইকোলিপিড। এই যে গ্লাইকোপ্রোটিনটা যখন তৈরি হয় তখন কিছু কার্বোহাইড্রেট সংযুক্ত হয়, কিছু কার্বোহাইড্রেট বিয়োজন হয়, এরকম করে কোনোটা সাবস্ট্রাক্ট কোনোটা অ্যাড হওয়ার পরে দেখা যায় যে একটা বস্তু মডিফাই হয়। এই কাজটা করে থাকে গলগি বডি। তারপরে এটা আবার এই সিস্টার্নি দিয়ে আবার প্লাজমা মেমব্রেনের দিকে চলে আসে, ঠিক আছে। তো এরপরে যে কাজটা সেটা হলো প্যাকিং। আমরা আগেই বলেছি যে প্যাকিং হাউস, গলগি বডিকে বলা হয় প্যাকিং হাউস। কেন বলা হয় প্যাকিং হাউস? এই যে গ্লাইকোপ্রোটিনটা বা অন্য যে কোনো বস্তু, এটা কি হয়? র্যাপিং হয়। র্যাপিং হয়ে এই ঝিল্লিবদ্ধ বস্তুটা সিস্টার্নি দিয়ে প্লাজমা মেমব্রেনের দিকে আসে, এবং এটা এই ভেসিকল বলে এটাকে। এবং এটা গলগি বডির আরেকটা কাজ হলো লাইসোজোমটাও তৈরি করে, এবং এটা লাইসোজোম ভেসিকলের দিকে চলে আসে। এই হলো মূলত গলগি বডির কাজ।
তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেটা কমেন্টস বক্সে দিয়ে দিও। তো আমরা আবারও বলি যে গলগি বডির মূল কাজটা মানে বিশেষ নামগুলো কী কী বলেছিলাম, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কোষের ট্রাফিক পুলিশ এবং প্যাকিং হাউস। প্যাকিং হাউসটা কেন? কারণ এটা ঝিল্লিবদ্ধ বস্তুকে, ঝিল্লিবিহীন বস্তুকে ঝিল্লিবদ্ধ করে বা র্যাপিং করে মূলত। এটাই ছিল আমাদের আজকের লেসন। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের যদি কোনো কমেন্টস থাকে সেটা তোমরা কমেন্টস বক্সে দিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।